প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গর্ভবতী মায়ের পরিচর্যায় করণীয়। একজন মা উনি যখন আসলে গর্ভবতী থাকেন অনেক সময় নিজেরা বুঝতে পারেন না কি করতে হবে। অনেক সময় হয়তো পরিবারেও তাদেরকে সাপোর্ট করার মতো বা পরামর্শ দেওয়ার মতো অনেকে থাকেন না। অনেক সময় ডাক্তারের পরামর্শ নিতেই যে হবে এই ব্যাপারটা ওনারা বুঝতে পারেন না, এবং কি করতে হবে, কখন ডাক্তারকে দেখাতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আফজালুন্নেসা চৌধুরী, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপি সার্জন, ল্যাবেট স্পেশালাইজড হাসপাতাল, ধানমন্ডি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা সাধারণত রোগ নিয়ে যত কথা বলি, কিন্তু আসলে অনেক কিছু আমাদের মেনটেন করার থাকে, সেগুলো নিয়ে হয়তো অতটা কথা বলা হয় না। গর্ভবতী মা, দেখা যায় যে কারোর হয়তো প্রথম সন্তান অথবা কারোর দ্বিতীয় বা তৃতীয়, যদি দ্বিতীয় বা তৃতীয় হয় উনি তখন দেখা যায় আগের আরও অনেক কিছু নিয়ে অনেক রকম ব্যস্ত থাকেন। ঠিকমতো পরিচর্যা নিজের ব্যাপারে অনেকেই করতে পারেন না। একেবারে শুরুতে আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাই, যখন একজন মা গর্ভবতী হবেন, উনি যখন বুঝতে পারবেন বা যখন ডায়াগনোসিস হবে যে উনি প্রেগনেন্ট, প্রথম কাজ ওনাকে কী করতে হবে, কখন উনি ডাক্তারের কাছে আসবেন এবং সেই পর্যন্ত উনি নিজে কিভাবে চলবেন, এ ব্যাপারে আপনার কি পরামর্শ? আচ্ছা, ধন্যবাদ। একটা নারীর জীবনে আসলে প্রেগনেন্সি একটা ইম্পর্ট্যান্ট অধ্যায়, কারণ এই প্রেগনেন্সির টাইমটা কিন্তু একটু ভয়ের আবার আনন্দেরও, যেটা কিন্তু এনজয় করতে হয়। মেয়েদের জীবনের একটা ধাপ প্রেগনেন্সি পিরিয়ডটা। এই সময়টা কিছুটা ভয় থাকলেও কিন্তু সুন্দর করে যেন আমরা জার্নিটা শেষ করতে পারি, সেজন্য আমি বলবো যে প্রতিটি নারী যখন গর্ভবতী হবে, সেটা তার প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, তার চেক আপটা কিন্তু খুবই দরকার। সাধারণত আমরা বলি যে একটা প্রেগনেন্সি টাইমটা পুরো 9 মাসের একটা জার্নি, আর যখনই সে বুঝতে পারবে তার পিরিয়ডটা অফ হয়ে গিয়েছে, তখনই তার উচিত হলো কেন আমার পিরিয়ডটা অফ হইলো, আমি কি প্রেগনেন্ট হলে গেলাম কি না। ইজিলি কিন্তু বাজারে স্ট্রিপ পাওয়া যায়, প্রেগনেন্সি স্ট্রিপ, ওটা দিয়ে সে বাসা টেস্ট করতে পারে। বাট এটা কিন্তু সম্পূর্ণ না, সে জেনে গেল হয়তো আমি প্রেগনেন্সি আসছে, বাট উচিত হলো তখনই ডক্টরদের সাথে পরামর্শ করা। তবে আমরা যেটা বলি যে প্রতি মাসে দেখানো উচিত একবার করে 28 সপ্তাহ পর্যন্ত, এরপরে 32 উইকস পর্যন্ত দুবার আসবে মাসে, আর তারপরে হলো প্রতি সপ্তাহে। কিন্তু এতবার আসা তো সম্ভব না, যে বিশেষ করে আমাদের দেশে একটু লো সোশিওইকোনমিক কন্ডিশন বা ডেভেলপিং কান্ট্রি, সেক্ষেত্রে WHO বলেছে যে মিনিমাম 4 বার আসুক। তো ফার্স্ট যেটা আসবে সেটা হলো উইদিন 16 উইকস, প্রথম 3 মাস বা 16 উইকসের মধ্যে। দ্বিতীয় যেটা সে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আসবে। তারপরে যেটা সেটা হলো 32 উইকসে এবং 36 উইকসে। অ্যাটলিস্ট 4 বার যেন সে আসে। উদ্দেশ্য একটাই, যে সে একজন গাইনোকোলজিস্ট বা একজন ডক্টরের সাথে পরামর্শ করবে, করে তার প্রেগনেন্সিটা, বাচ্চার কন্ডিশন বা আদার্স কোনো ডিজিজ তার আছে কি না, তার অপটিমাম একটা হেলথ কন্ডিশন, যদিও বা এটা প্রেগনেন্সিতে হওয়া উচিত ছিল, সেটা হয়তো আমরা পরে আলোচনায় আসব। তো আর হলো তাকে আমরা কিছু অ্যাডভাইস দিতে হবে। তো শুধু যে প্রেগন্যান্ট মাকে আমরা অ্যাডভাইস দেবো তা না, তার সাথে তার পরিবারে যারা আছেন, যিনি হাজব্যান্ড আছেন, যা তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে বলতে হবে যে না, এই সময়টা তার কিন্তু কিছুটা স্পেশাল যত্ন দরকার, তার মানসিক শান্তিটা দরকার, তাকে স্ট্রেস ফ্রি রাখা আমাদের উচিত। এই জন্যই কিন্তু সে প্রথমেই ডাক্তারের কাছে আসবে যখনই সে বুঝতে পারবে যে তার পিরিয়ডটা মিস হয়ে গেছে। সেটা আমরা বলি একটা বুকিং ভিজিট। যখন উনি এই যে আপনি মিনিমাম 4 বারের ভিজিটের কথা বলছেন, একদম প্রথমবার যখন আসছে বা দ্বিতীয়বার বা তৃতীয়বার, কোনো কি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় কিনা, হলে কি কি ধরনের পরীক্ষা? অবশ্যই প্রথমবার যখন আসবে আমরা সেটা বলি বুকিং ভিজিট, উইদিন 16 উইকসের মধ্যে আমরা আসতে বলি মাদেরকে। তো আসার পরে আমরা আসলে দেখি যে সত্যি সত্যি সে প্রেগন্যান্ট কিনা, তার আমরা হিস্ট্রিটা নিই, দেন তার ব্লাড প্রেশার, তারপরে তার শারীরিক পরীক্ষা, এগুলি করা হয়। তারপর আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন দিই। তো সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা চিন্তা করি তার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কেমন, ওর এনিমিয়া আছে কিনা। তারপর আমরা ব্লাড প্রেশারটা দেখি যে তার ব্লাড প্রেশারটা নর্মাল আছে কিনা, যা আগে কখনো সে কোনো মেডিসিন খায় কিনা। যেমন অনেকে ডায়াবেটিস থাকে, আগে থেকে সে হয়তো মেডিসিন খাচ্ছে, প্রেশার বেশি আছে সেটা সে খাচ্ছে। তারপর তার ব্লাড গ্রুপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, ওটা আমরা দেখে নিব। ব্লাড গ্রুপিংটা না জানলে
যখন তার ডেলিভারি হবে তখন এনি এমার্জেন্সি যে কোনো সময় তার পিপিএস আমরা যেটা বলি পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, অথবা তার হয়তো নেগেটিভ আছে, হাজব্যান্ড হয়তো পজিটিভ, সেজন্য আমাদের ব্লাড গ্রুপটা জেনে নেওয়া অবশ্যই দরকার। আর কিছু ব্লাড সুগারটা আমরা টেস্ট করব। শুধু যে তার আগে থেকে ডায়াবেটিস ছিল তা না, প্রেগনেন্সি একটা স্টেট যেখানে কিন্তু ডায়াবেটিস হতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস বলি আমরা, সে টেস্টটাও আমরা করব। এই কতগুলো রুটিন টেস্ট আমরা করি, এর সাথে আমরা একটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি দিব। কারণ ও শুধু জানে যে ওর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, বাট তার মানে এইটা না, আমরা জানি কি জরায়ুর ভিতরে ছাড়াও কিন্তু বাইরে আসতে পারে, যেমন সেটাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি। খুবই একটা কমপ্লিকেটেড কন্ডিশনস এবং এমার্জেন্সি কন্ডিশন। কাজে ফার্স্ট ভিজিটে আমাদেরকে আলট্রাসাউন্ড করে তার প্রেগনেন্সিটা ইউট্রাসে আছে কি না এবং কত সপ্তাহ আছে, অনেকেই কিন্তু শেষ মাসিকের তারিখ বলতে পারে না। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, আমরা যখন জিজ্ঞেস করি আপনার শেষ মাসিকের কত, হাজব্যান্ডের দিকে তাকে মানে মনে করে বলতে পারে না। তো সেটাও কিন্তু আমরা কনফিউশন হয়ে যায়। যদি আমি আলট্রাসাউন্ড করতে পারি তাহলে অ্যাকচুয়াল ডেটটা কিন্তু কনফার্ম হয় এই ফার্স্ট আলট্রাসাউন্ডের সময়। আর একটা হয় অনেক সময় টুইন প্রেগনেন্সি চলে আসে, সেটা কিন্তু পেশেন্ট জানবে না, পেশেন্ট জানবে আমি প্রেগন্যান্ট, তো সেটাও কিন্তু আমরা ফার্স্ট একটা আলট্রাসাউন্ড করলে এটা কিন্তু বুঝতে পারি। আর একটা কন্ডিশন আছে যে অনেক সময় মোলার প্রেগনেন্সিও হয়, সেটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। তো ফার্স্ট আলট্রাসাউন্ডতে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি একবারে। তো আর আলট্রাসাউন্ডও কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন কোনো সাইড ইফেক্ট কিন্তু হয় না ডিউরিং প্রেগনেন্সিতে। কাজে আমরা এই ইনভেস্টিগেশনগুলি করে তার একটা অপটিমাম হেলথ কন্ডিশনটা জেনে নেই, আর এনিমিয়া আছে কিনা আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা করেও দেখব। দেন তাকে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে তার নেক্সট ভিজিটে কখন সে আসবে সেগুলো আমরা বলে দিই তাকে। নেক্সট ভিজিটে যখন আসে তখন কি এই সবগুলো পরীক্ষায় আবার করা হয় কিনা? না, নেক্সট ভিজিটে যখন আসে তখন আমরা তার ক্লিনিক্যালি কোরিলেট করতে আমরা পেশেন্টকে এক্সামিন করব, দেখব যে তার সব কিছু ঠিক আছে কি না। যেমন গ্রুপ তার রিপিট করতে হয় না, সুগারটা করতে হবে, আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক সময় দেখা যায় ক্লিনিক্যালি আমাদের বোঝা যায় যে উনি এনিমিক কিনা, বা পেশেন্ট হয়তো বলবে আমার প্যালপিটেশন হচ্ছে, খারাপ লাগতেছে, সেক্ষেত্রে আমরা করব। আর থাইরয়েড হরমোন একটা আছে, এটা আমরা কিন্তু বুকিং ভিজিটই করি। থাইরয়েড হরমোনটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফর দ্য প্রেগনেন্সি আউটকাম এবং তার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশনের জন্য। তো আমরা থাইরয়েড হরমোনটাও করে ফেলবো। আর একটা করি যেটা অ্যানোমালি স্ক্যান বলি আমরা, সেটা কিন্তু 24 উইকসে বা 20 উইকসে আমরা করে ফেলি, সেটাও একটা আলট্রাসাউন্ড। বাট এই আলট্রাসাউন্ড দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার যে বাচ্চাটা যেটা বাড়তেছে তার এই বাচ্চাটার যেন কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য করা হয়, অ্যানোমালি স্ক্যান বলি আমরা। কাজে এই পরীক্ষাগুলি করা হয়। পাশাপাশি আমার পেশেন্টের কোনো সমস্যা আছে কিনা, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব কমন প্রেগনেন্সিতে, তাকে আমরা জিজ্ঞেস করি, বা রুটিনলিও আমরা ইউরিন একটা চেক আপ করি, অ্যাটলিস্ট রুটিন এক্সামিনেশনটা করা হয় ইউরিনের। আর ব্লাড প্রেশারটা দেখা হবে। এই কাজগুলি করে দেন প্রতি ভিজিটে আমরা তাকে কিন্তু একটু একটু করে তাকে উপদেশ দিই, বিভিন্ন রকমের উপদেশ থাকে, প্লাস হলো তাকে আমরা বার্থ প্ল্যানিংটা সম্বন্ধে একটু আইডিয়া দিতে থাকি যে আপনার ডেলিভারির সময় আসছে, আপনি কোথায় ডেলিভারি করাবেন, এটার বিস্তারিত আপনার কাছে শুনবো যে কি কি ধরনের উপদেশ আপনারা দেন সেই বিষয়টি নিয়ে, এবং বার্থ প্ল্যানিং এর জন্য আসলে রোগীদেরকে কিভাবে আপনারা তৈরি করেন শুনবো। তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। আজকে আমরা কথা বলছি গর্ভবতী মায়ের পরিচর্যা করণীয় এই বিষয়টি নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা, এবং অতিথি হিসাবে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আফজালুন্নেসা চৌধুরী, প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপি সার্জন, ল্যাবের স্পেশালাইজড হাসপাতাল ধানমন্ডি। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় এরই মধ্যে জেনেছি বা আমাদের দর্শকরা জানতে পেরেছেন। আপনি যেটা বলছিলেন যে যখন ভিজিটে আসেন তখন কিছু উপদেশও দেওয়া হয়, শুধু পরীক্ষা নিরীক্ষা না। অবশ্যই আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন যে কি কি ধরনের উপদেশগুলো দেন এবং কিভাবে তারা উপকৃত হন। হ্যাঁ,
এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা শুধু আসলো আর ইনভেস্টিগেশন লিখে দিলাম আর মেডিসিন লিখে দিলাম, এটা কিন্তু ঠিক না। আমাদেরকে পেশেন্টের সাথে কথা বলতে হয়। তো তার মধ্যে ইম্পর্ট্যান্ট হলো প্রেগনেন্সির টাইমটা সে কীভাবে খাওয়া দাওয়া করবে, তার কতটুকু খাওয়া উচিত, তারপরে তার বিশ্রামটা কেমন হবে, তার জার্নিটা কেমন হবে, সে যদি ওয়ার্কিং লেডি হয়, অফিসে যাবে বা কোনো কাজে বাইরে যাবে, সেটা কীরকম হবে, তার রেস্টটা আমরা কখন বলবো, তারপরে তার যে মানসিক যে স্ট্রেসটা সেটা কিভাবে সে কমাবে, এগুলি নিয়ে বেশি কথা বলা হয়। তো আমরা যে খাবারের কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে আমরা স্পেশাল কিছু না, জাস্ট তার বাচ্চার গ্রোথের জন্য আমরা হয়তো তাকে বলবো আপনি আগে যা খেতেন তার চেয়ে একটু বেশি খাবেন। কারণ আসলে হয় কি, প্রথম 3 মাস তো জানি আমরা সবাই যে একটু বমি বমি ভাব থাকে, খেতে পারে না, খেতে ইচ্ছা করে না, তারপরেও যতটুকুই পারবে তাই খাবে প্রথম 3 মাসে। তারপর সে খাওয়া দাওয়াটা করবে, যেমন খাবারের মধ্যে তার ব্যালেন্স ডায়েট, যেটা ব্যালেন্স ডায়েট মানে হলো যে কিছু আমিষ খাবে, তারপরে তার অন্যান্য যে উপাদানগুলি আছে ভিটামিনস। তো এভাবে তার পেশেন্টরা বললে বুঝবে না। আমরা বলবো যে আপনি ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে বেশি করে বিভিন্ন রকমের শাকসবজি, বিভিন্ন কালারের বলি আমরা, যে তুমি পাতাকপি খাও, এই কচু শাক খাও, প্রচুর আয়রন থাকে কিন্তু কচু শাকে। লাল শাক খেতে পারে, বিভিন্ন রকমের যে কলা, একটা কলায় কিন্তু অনেক আয়রন থাকে। তারপরে আমাদের যে দেশি ফলগুলি আছে সেটাও খেতে পারে। তার মানে তাকে বলতে হবে যে তুমি ভাত, মাছ, মাংস, দুধ, ডিম এবং মৌসুমী যে ফলটা আছে সেগুলি সে খাবে এবং বারবার খাবে। একবারে না খেতে পারলে কোনো প্রবলেম নেই, বারবার খাবে। এবং খাওয়ার পরে আমরা বলি যে একটু 10 মিনিট বা আধা ঘন্টা একটু তুমি বসে থাকো, দেন তুমি একটু শুয়ে পড়ো। তো আরেকটা কথা হলো, যেটা বেশিরভাগ পেশেন্টরাই দেখা যায় যে নিজেরাও খেতে চায় না, খেতে পারে না, আবার ফ্যামিলি থেকেও সবার তো সোশিওইকোনমিক কন্ডিশন একরকম থাকে না। সেই ধরনের পেশেন্টদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখি, এসে বল ম্যাডাম একটু পাশে লিখে দেন যে আমাকে যেন মাছ, দুধ, ডিম খেতে দেয়, আমাকে দেয় না, বেশি খেলে আবার বাচ্চা বড় হয়ে যাবে, সিজার হবে, অথবা তাদের সামর্থ্য কম, সেক্ষেত্রে আমরা হয়তো লিখে দিই যে না তুমি এটা খাও। তারপর ওরা বলে হয়তো আমাদের একটু হরলিক্স লিখে দেন ম্যাডাম, আমাদের তো কিছু কিনে দেয় না, বেশি খাওয়াবে না। তো এগুলি কিন্তু প্র্যাকটিক্যালি হয়। কাজে আমাদেরকে পেশেন্টদেরকে বলি আমরা যে না, তুমি এখন বাচ্চা হবে, তোমার বাচ্চার গ্রোথের জন্য প্লাস তোমার ডেলিভারিটা যেন খুব সুন্দরভাবে হয়, আমাদের উদ্দেশ্য সুস্থ থাকো, সুস্থ বাচ্চা জন্মদান করো, সেটার জন্য তোমাকে খেতে হবে। তারপর হয়তো বলবে যে ম্যাডাম আমি কি তাহলে বের হতে পারবো না, সারাদিন কি শুয়ে থাকবো? তা না, তার অ্যাটলিস্ট দুপুরে একটু ঘুম না আসলো, ঘন্টা 2 একটু রেস্ট করলো বিছানায় শুয়ে, আর রাতে টাইমলি শুয়ে পড়বে। রাতে বলে যে ম্যাডাম আমাদের ঘুম হয় না, কিন্তু তুমি বলতে হবে যে না, আপনি আর্লি বেডে চলে যাবেন, আর্লি উঠে পড়বেন, তাহলে তার অ্যাটলিস্ট 8 ঘন্টা তার ঘুমটা হবে। অনেকে হয়তো এখন ইদানিং কি হয়, ইদানিং তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। তোমার কনসেন্ট্রেশনটা যদি বাইরের দিকে থাকে তাহলে তোমার রেস্ট হবে না। কাজে ওকে বোঝাতে হবে যে না, তুমি সুন্দর করে তাড়াতাড়ি ডিনারটা করে তুমি শুয়ে পড়বে, কারণ এটা হলো রেস্ট হচ্ছে। তারপরে সে একটু ঢিলা ঢালা পোশাক পরবে। অনেকে হয়তো একটু হাই হিল আগে পরতো, এখন আমরা তাকে বলবো যে না, তুমি স্যান্ডেলটা একটু ফ্ল্যাট পরো, না হলে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যাবে, পড়ে গেলে তখন একটা ঝামেলা হয়ে যায়। সে ওয়াশরুমে একটু খুব সাবধানে যাবে। আর জার্নি যদি একান্তে করতে হয়, তাহলে আমরা বলি যে জায়গাগুলি, যে রোডগুলিতে একটু ঝাঁকি হয় বা একটু আপস অ্যান্ড ডাউন হয়, সেখানে তুমি না গেলে যাবে না। আর খুব এমার্জেন্সি কন্ডিশন না হলে আমরা রেস্ট দিই না। যেমন প্লাসেন্টা প্রিভিয়া, যে ফুলটা নিচের দিকে থাকে, পেশেন্ট হয়তো বললো যে একটু ব্লিডিং হচ্ছে বা ডায়াগনোসড কেস, তাদেরকে আমরা বলি একদম কমপ্লিট বেড রেস্টে থাকার জন্য। সে যদি ওয়ার্কিং লেডি হয় তাহলে একদম ছুটি নিয়ে রেস্টে থাকবে। আদারওয়াইজ কিন্তু অত রেস্ট দরকার নেই, তার টুকটাক ঘরের যে কাজগুলি সেগুলি সে সবই করবে। কিন্তু ভারী কাজটা আমরা একটু নিষেধ করি, যে যারা একটু গ্রামের দিকে থাকে তারা হয়তো পানি নেয়, বড় একটা হাঁড়ি নিল, কাপড় চোপড় কাচলো, এই ভারী কাজগুলি আমি বলি যে না, তোমরা ভারী কাজটা করো না, ফ্যামিলিতে তো আরও লোকজন আছে, তোমরা ভাগ করে কাজ করো, তুমি রান্নাটা করো, বিছানাটা গুছাও, কাপড় চোপড় গুছাও, বাচ্চাকে টেক কেয়ার করো, বাট ভারী কাজগুলি আরেকজনে করো। এভাবে পরিবারে যারা আছে তাদেরকে বলে দেওয়া হয় যে তাকে একটু রেস্টে রাখো। আর খাবার দাবারটা যাদের সামর্থ্য কম তারা যেন মাকে একটু স্পেশাল প্রেফারেন্স দেয়, তাকে খাবারটা একটু বেশি দেয়। সবসময় যে কিনে খেতে হবে তা না, অনেক সময় দেখা যায় যে বাড়িতে, গ্রামে যারা থাকে তাদের কিন্তু বাড়িতে মুরগি আছে, সে নিতে পারে, ডিম খেতে পারে, মাংস খেতে পারে, অথবা শাক সবজি সবই তার বাগানের, একদম ফরমালিন ফ্রি খেতে পারে।
তো এভাবে যদি আমরা পেশেন্টদেরকে বলি তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর একটা বলবো যে ভ্যাকসিনের কথা, যদি তার আগে কখনো ভ্যাকসিন না নিয়ে থাকে টিটেনাস ভ্যাকসিনটা, তাহলে আমরা প্রেগনেন্সিতে 2 ডোজ নিয়ে নিতে বলি। আর ফ্লু শটটাও কিন্তু এখন দেওয়া হয় প্রেগনেন্সিতে, সেফ ইনফ্লুয়েঞ্জার জন্য। ওটা কিন্তু আমরা স্বাভাবিক যারা থাকে তাদেরকে আমরা বছরে একবার নিতে বলি, প্রেগনেন্সিতেও এটা একদমই সেফ নেওয়া যায় আর কি। বার্থ প্ল্যানের ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন, এটা যদি একটু বলতে, যে ডেলিভারির ব্যাপারে। থ্যাংক ইউ। ডেলিভারি ব্যাপারটা যেটা, যেমন সবাই তো একটু ভয়ে থাকে, হ্যাঁ, যদিও বা একটা জীবনের একটা ইম্পর্ট্যান্ট ধাপ, তারপরে ভয় থাকে। তারপর আমরা তাকে বলি যে না, কোনো ভয় নাই, তুমি প্রথম থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো যে তোমার ডেলিভারিটা তুমি যে ডাক্তার সাহেবকে দেখাচ্ছ, অথবা নিকটস্থ কোনো হসপিটালে দেখাও, অথবা হেলথ কমপ্লেক্সে দেখাও, তার পরামর্শ মতো তুমি থাকবে। এবং তোমার ডেলিভারিটা আমরা চাই যে সব ডেলিভারি যেন হাসপাতালে হয়, এবং সেটা প্রথম থেকে এটা প্ল্যান করতে হবে যে কে ডেলিভারিটা করাবে, কিভাবে হাসপাতালে পৌঁছাবে, এবং ডেলিভারি হওয়ার সময় কোনো যদি জটিলতা হয়, যেমন আমরা পিপিএসটা খুব চিন্তা করি যে রক্তক্ষরণ, কাজে তার ব্লাড গ্রুপটা আগে জেনে নিতে হবে, এবং সে পুরো প্রেগনেন্সিতে একজন ডোনার ঠিক করে রাখবে, অ্যাটলিস্ট একজন কি 2জন ডোনার ঠিক করে রাখবে, তার নাম্বারটা নোটবুকে লিখে রাখবে, যেন জরুরি অবস্থা তাকে ফোন করে ব্লাডের ব্যবস্থা করতে পারে। আর যদি একটু দূরে থাকে হসপিটালটা, তার নিজের যদি গাড়ি না থাকে, ট্রান্সপোর্ট না থাকে, তাহলে সে একটা গাড়ি হোক বা একটা ট্রান্সপোর্ট সে নিজে ম্যানেজ করে রাখবে, তার ফোন নাম্বারটাও রেখে দিবে। কখন ব্যথা উঠবে আমরা কেউ কিন্তু জানি না, যারাদের ডেলিভারিটা নর্মাল হোক বা আমরা সিজার করি, কখন তার ব্যথা উঠবে শেষের দিকে তো বোঝা যায় না। সো এমার্জেন্সির সময় যেন ঠিক তাড়াতাড়ি সে হসপিটালে পৌঁছাতে পারে, এবং যে ডাক্তার বা যে হসপিটালে সে দেখাচ্ছেন তাদের নাম্বারটাও সে রেখে দিবে। এবং আমরা যেভাবে বলি যে একটা এমার্জেন্সি শেষের দিকে সে একটা হসপিটালে যাওয়ার জন্য একটা ব্যাগ রেডি করে রাখবে, ওখানে তার কিছু জরুরি পেপারস, ব্লাড গ্রুপ, নাম্বার, এগুলি যেন সে রেখে দেয়, এবং কিছু কাপড় চোপড়, কখন এমার্জেন্সি চলে যাবে। এটাই হলো বার্থ প্ল্যানিং। তারপর আমি বলবো একান্তই যারা গ্রামের দিকে থাকেন, আমাদের অনেক দর্শক আছে যারা দূর থেকে শুনছেন, তারা যদি মনে করেন যে না আমি হাসপাতালে পারবোই না যেতে, সেক্ষেত্রে আমরা বলি যে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, দক্ষ ধাত্রী আছে কিন্তু একটা গ্রামে এখনও, উপজেলায়, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে যে আমার বাড়িতেই আমি ডেলিভারি করাবো, যদি কোনো সমস্যা আমার না থাকে তাহলে আমি হাসপাতালে যেতে চাই না, কিন্তু সে ডেলিভারিটাও যেন দক্ষ হাতে হয়। এবং হসপিটালের একটা নাম্বার রাখবে, যদি ডেলিভারির টাইমে কোনো জরুরি অবস্থা হয় তাহলে সঙ্গে সঙ্গে যেন তাকে হাসপাতালে নিতে পারে, তাহলে আমরা মা এবং বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে রাখতে পারবো আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে একটু জানার ছিল, অনেক সময় যেটা নিয়ে আমরা কথা বলছি যে মূলত দেখা যায় যখন উনি গর্ভবতী এটা ধরা পড়ে তখনই ডাক্তারের কাছে আসেন। যদি কেউ আগের থেকে চিন্তা করতে থাকেন এবং প্ল্যান করেন প্রেগনেন্সি, তখন আসলে ডাক্তারের কাছে আসা দরকার কিনা এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে এসছো। আসলে আগে এটাই ছিল যে যখনই প্রেগনেন্সি আসছে তখন চলে আসছে, বাট এটা শুরু করা উচিত কিন্তু একদম মাকে প্রিপারেশন, প্রি প্রেগনেন্সি প্ল্যানিং আমরা বলি। যখন একটা বিবাহিত কাপল চিন্তা করে যে আমরা এখন বাচ্চা নিব, সে সময় কিন্তু উচিত একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে প্ল্যান করা যে তার কোনো ডিজিজ আছে কিনা, বা তার ওয়েটটা কেমন, তার বয়স কেমন, প্লাস হলো তার যদি আগে থেকে কোনো মেডিসিন সে খায়, তো সব কিছু একটা অপটিমাম লেভেলে এনে দেন তাকে আমরা বলি যে ঠিক আছে ইউ আর ফিট। দুজনকেই বলি যে এখন তোমরা বাচ্চা নেওয়ার জন্য প্রিপারেশন নিতে পারো। না হলে কি হবে, না হলে যেটা প্রবলেম, অনেক সময় মায়ের আসে, ম্যাডাম আমি তো প্রেগনেন্সি চলে আসছে কিন্তু আমি তো এই মুহূর্তে বাচ্চা নিতে চাই না। তা আলটিমেটলি সে কী করে, তারা এই আনওয়ান্টেড প্রেগনেন্সির জন্য তারা মিসক্যারেজ করে, নিজেরা হয়তো সেলফ এটাকে অ্যাবর্শন করার চেষ্টা করে, তখন কিন্তু সেই মাটা মৃত্যুর ঝুঁকি চলে আসে, এবং ভবিষ্যতে হয়তো তার বাচ্চা নাও হতে পারে। তো সেজন্য আমরা বলি যে না, সব কিছু চিন্তা করে আমরা যেরকম কোথাও বেড়াতে গেলে প্রিপারেশন নিয়ে যাই, আমিও বলবো সব মাদেরকে যে আপনারা যখন প্রেগনেন্সি নেবেন তার অ্যাটলিস্ট 6 মাস আগে যেন আপনারা একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করেন। তাহলে যদি কোনো প্রবলেম থাকে, হয়তো তার রক্তশূন্যতা আছে, সেটা কারেকশন হয়ে গেল,
ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার থাকলে কি বাচ্চা নিতে পারবে না? অবশ্যই পারবে, বাট কিছু সেফ ড্রাগস আছে যেটা খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না, সেই ড্রাগসগুলি সে প্রথম থেকেই শুরু করবে। যার ডায়াবেটিস আছে তো সে কি বাচ্চা নেবে না? অবশ্যই নেবে, কিন্তু যে ড্রাগসগুলি খেলে ব্লাড সুগার কন্ট্রোল হতো তার এতদিনে, সেটা আমরা না দিয়ে অনেক সময় বলা হয় যে ইনসুলিন নিয়েও আমরা কিন্তু তাকে বলি যে ঠিক আছে তুমি এইবারে নাও। তো শুধু যে গাইনোকোলজিস্ট দেখে তা না, এরকম একটা পেশেন্ট থাকলে আমরা তখন কি করি, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সেই মাকে দেখা হয়, যে একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে থাকলো, আমরাও দেখলাম, তারপর বললাম হ্যাঁ ইউ আর সেফ, এখন তুমি বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারো। তো হেলথ ব্যাপারটার পাশাপাশি কিন্তু একটা মানসিক ব্যাপারও আছে, তারা দুজনে মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, নিতে পারবে কিনা, এই সব কিছু ব্যবস্থা করে। যেমন অনেকে বলে ম্যাডাম আমার ফ্যামিলি তো কেউ নেই, আমাকে কে দেখবে? তো যদি সেরকম হয় তাহলে আগের থেকে সেরকম একটা প্রিপারেশন নিয়ে দেন ট্রাই করবে বেবি নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো সুন্দর পরামর্শ দিয়েছেন, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ, আর দর্শকদেরকেও ধন্যবাদ দিচ্ছি। দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে হেলদি লিভিং এই অনুষ্ঠান আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।